আসসালামু আলাইকুম। লেট ঈদ মুবারক। আমার শরীর ভালো না, কয়েকদিন ধরে অনেক কষ্টে আছি। জ্বর, সর্দি, মাথা ধরা, শরীর ব্যথা, এই সিজনে যেটা হয় আর কি। তো আমি খুব ভুগছি আর কি কয়েকদিন ধরে। যাই কোনো কিছুতেই আর মন বসে না। মাঝে মাঝে মনে হয় যে একটু কথা বলি, অন্তত খেলাটা নিয়ে। এই অবসরে খেলা দেখা ছাড়া তো আর কিছু থাকে না, বাংলাদেশের খেলা যেহেতু। আর অতীতে কত সময় নষ্ট করেছি, কত গুরুত্বপূর্ণ কাজ বাদ দিয়ে খেলা দেখেছি। অনেক সময় অফিস থেকে বের হয়ে এসে অসুস্থ বলে বাসায় পড়ে থেকে খেলা দেখেছি। এটা তো আমার যিনি বড় কর্মকর্তা ছিলেন তিনি হয়তো শুনলে এখন হাসবেন, অথবা তারা বুঝেই থাকবেন সেটা। যাক, অনেক ক্ষতির জন্য মাফ চেয়ে নিচ্ছি অতীতে যেটা হয়েছে খেলা দেখার জন্য। আর আজকে এখন আবারও কিছু মন্দ কথাই বলবো, হয়তো খারাপ লাগবে অনেকেরই। ক্রিকেট নিয়েই বলছি। গত শেষ ম্যাচটা যেটা নেপালের সাথে বাংলাদেশের হয়ে গেল, আমি আসলে খুব ভয়েই ছিলাম, কারণ নেপালের যে বডি ল্যাঙ্গুয়েজটা ছিল খেলা নিয়ে, তারা সাউথ আফ্রিকার সাথে যেভাবে একদম খুব বোল্ডলি খেলছিল, আমার মনে হচ্ছিল যে বাংলাদেশ পারবে না। এবং সেটা প্রায় হয়েই গিয়েছিল একটা সময়। কিন্তু ভাগ্য সুপ্রসন্ন, আমাদের দু একজন অত্যন্ত কি বলে সাহসী এবং সময় মতো জ্বলে ওঠার যে একটা ব্যক্তি আছেন, তার মধ্যে আমি তানজিব সাকিব, সম্ভবত তার নাম তানজিব সাকিব, যে বোলারটা, যে মানে আগুন ঝরা বোলিং দিয়ে নেপালকে ধসিয়ে দিয়েছেন, তার জন্য হয়তো আমরা বেঁচে গেছি। পরবর্তী কাজগুলো হয়তো অন্য অন্য বোলার যারা আছেন তারা নিয়মিতভাবেই করেছেন, কিন্তু শুরুটা করেছেন তানজিব সাকিব, এটা আমি অবশ্যই বলতে হয়। কারণ তখন থেকে আমি আবার খেলাটা দেখা শুরু করেছিলাম। প্রথম দিকে আমি করলাম কি, যে যখন দেখলাম যে বাংলাদেশ খুব লজ্জাজনকভাবে ব্যাটিং বিপর্যয় হচ্ছে, এবং সেটা এমন পর্যায়ে যেতে পারে যে হয়তো 60-70 রানের ভিতরে বাংলাদেশ শেষ হয়ে যাবে, তখন আমি ওই শ্রীলঙ্কা এবং নেদারল্যান্ডে যে খেলাটা আছে সেটা দেখার জন্য ব্যস্ত হয়ে গেলাম। ভাবলাম যে ওইদিকেই একটু দেখি, যদি অন্তত নেদারল্যান্ডটা হারে শ্রীলঙ্কার সাথে, তাহলেও মন্দ না। তো দেখলাম যে সেখানে শ্রীলঙ্কা খুব ভালো ব্যাট করছে, এবং শেষ পর্যন্ত তো দেখলেন ওরা 201 রান করেছিল। আমার নেদারল্যান্ড সেই ম্যাচটা জিততে পারেনি, কিন্তু সেটার আর দরকার হয় নাই। বাংলাদেশ ওই 106 রানের যে পুঁজি ছিল সেটাকেই তারা জেতার মতো একটা রানই মনে করে বোলিং করেছে। আমার যেটা সাজেশন এই মুহূর্তে, আমার মনে হচ্ছে যে বাংলাদেশের ব্যাটিং যেভাবে বিপর্যস্ত এবং বিপর্যয়ের মুখে পড়ে, আমার মনে হয় যে ওরা ব্যাটিংটা জানেই না, এরকম মনে হয় তাদের আউট হওয়ার ধরন দেখে। তাতে আমার মনে হয় যে এই প্রথম দিকের ব্যাটসম্যানদেরকে না নামিয়ে বরং উল্টো দিক থেকে ব্যাটিংটা শুরু করা যেতে পারে, যেটা অর্থাৎ হেড থেকে শুরু না করে টেল থেকে শুরু করা দরকার। বলবেন যে সেটা কি? আমি মনে করি যে আমাদের যে বোলার মুস্তাফিজুর রহমান, কিংবা ওর নাম কি, ফাস্ট বোলার যে লম্বা করে, ওকে দিয়ে বা ওই দিক থেকে শুরু করার দরকার। তো সেটা করলেও হয়তো খারাপ হতো না, কারণ ব্যাটিং হিসেবে আমরা যেটা দেখলাম যে শেষের দিকের ব্যাটসম্যান যারা আছে তারা মোটামুটি একটা রান করে দলের একটা বিপর্যয় থেকে রক্ষা করেন অথবা লজ্জার থেকে বাঁচান। তো এই যে শান্ত, লিটন, সৌম্য, তারপর আর কে, এরা হয়তো পিছনের দিকে চলে যাবেন। হাস্যকর। মানে ব্যাটিংয়ের এই বিপর্যস্ত অবস্থা দেখে আমার মনে হয় যে এইটাই সাজেশন করা যেতে পারে। যাক, এটা আমি যোগ করার জন্য বলেছি। যেহেতু বাংলাদেশ সেকেন্ড সুপার 8-এ চলে গেছে, সেকেন্ড রাউন্ডে বলা যায়,
আমার মনে হয় যে বাংলাদেশকে এই মুহূর্তে অত্যন্ত কি বলে হিসেব করে কাজ করতে হবে। এই হিসেবটা কি? খুব বেশি কিছু না। যেহেতু আমরা খেলার মধ্যে ছিলাম, খেলেছি, মাঠের এই সাইকোলজিগুলো আমাদের মধ্যে কাজ করে, আমরা বুঝি। কিংবা আর খেলা দেখলে তো অনেকদিন আপনি একটা খেলা দেখলে, একটা দলের খেলা দেখলে আপনার মধ্যেও একটা ধারণা চলে আসে বা একটা মতামত দেওয়ার মতো অবস্থা তৈরি হয়ে যায়, বা আপনিও একটা জিনিস, একটা কৌশল বাতলে দিতে পারেন। আমি সেই হিসাব থেকে আমিও বলছি, আমার মনে হয় কি যে শুধুমাত্র বোলিং দিয়েই যে উইকেট পাওয়া যায় এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। এবং শুধুমাত্র বোলিংটা খুরদার হলেই যে রান আটকে যাবে তা নয়, এর মধ্যে আরও দুটো জিনিস খুব ইম্পর্ট্যান্ট। অর্থাৎ রানকে আটকে রাখার জন্য, কমানোর জন্য আরও দুটো জিনিস খুব ইম্পর্ট্যান্ট। তার একটা হচ্ছে ক্যাচ ড্রপ করা যাবে না, আর দ্বিতীয়টা হচ্ছে আপনাকে সুপার ফাস্ট হতে হবে ফিল্ডিংয়ে। কোনো ফিল্ডিং মিস করা যাবে না। যেটা ধরা যাবে না তো সেটা যাবেই না, কিন্তু ধরার মধ্যে যেটা আছে, যেটা 60%-এর মতো যেটাতে চান্স আছে, এটাকে 100% বানাতে হবে। এরকম একটা তাগিদ নিয়ে বা একটা কমিটমেন্ট নিয়ে ফিল্ডিং করতে হবে। আপনি খেয়াল করুন, রিশাদের যে দুটো ক্যাচ, এটা কিন্তু সবাই ধরতে পারবে না। রিশাদ কি আবলীলায়, মানে সহজ সাধারণভাবেই ধরে ফেললো। আমি কিন্তু ভয়ে ছিলাম যখন ওই বলটা সে ধরলো, আমি কি ধরতে পেরেছি কিনা, আমার মধ্যে একটা দ্বন্দ্ব কাজ করছিল, দ্বিধা কাজ করছিল। কিন্তু দেখলাম যে রিশাদ এত সহজে ধরলো, মনে হলো যে তাকে একটা ললিপপ বল ধরে দেওয়া হয়েছে। রিশাদকে ধন্যবাদ। যদিও রিশাদ উইকেট পাননি বা খুব ভালো বল করতে পারেননি ওই দিন, কিন্তু যে দুটো ক্যাচ ধরেছেন, আমি কি বলবো, এটা অবিশ্বাস্য। এবং এই দুটো ক্যাচও কিন্তু ওই উইকেট পড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তো সুতরাং এই ধরনের ক্যাচ মিস করা যাবে না। শুধুমাত্র বোলারই যে বল করে উইকেট পায় তা না, এখানে ক্যাচ যিনি ধরেন তারও একটা ভূমিকা থাকে। আপনি শান্তরই একটা ক্যাচ ধরুন, যেটা মুস্তাফিজের বলে তিনি ধরলেন, এবং মুস্তাফিজ আগের থেকে বলছিলেন যে সবাই ক্যাচের জন্য রেডি হোক। মানে সে একটা স্লোয়ার ডেলিভারি দিবে, বা এই ডেলিভারিটা স্লোয়ার দিবে এবং সেটা ব্যাটসম্যান প্রলুব্ধ হবে এবং মারবে, এবং সেটা সে মিস হিট হবে তার, এবং সেটাই হয়েছে। যদিও সঠিক জায়গা মতো বলটা আসেনি, শান্ত একটু দৌড়ে গিয়ে পিছন দিকে বলটা ধরেছেন, অত্যন্ত দুরূহ একটা ক্যাচ তিনি ধরেছেন। শেষ মুহূর্তে আঙুলের ফাঁক দিয়ে চলেও যেতে পারতো, এবং সেটা সরি, সেটা মিস হলে কিন্তু ম্যাচটা অন্যরকম হতে পারতো। যাই হোক, এই যে ক্যাচগুলো শান্তর, আমি এই জায়গাটাতে আমি তাকে আমি পূর্ণ মার্কস দেব। এবং শান্ত দক্ষ ফিল্ডার, এবং 100% কমিটমেন্ট নিয়ে সে ফিল্ডিং করে, এটা আমার ভালো লাগে। শান্তর ব্যাটিংটা খারাপ যাচ্ছে, কিন্তু শান্ত আসলেই একজন মানে ফুলি কমিটেড একজন ক্রিকেটার। আমি শান্তর প্রতি আমার একটা অনুরোধ, আমি জানি না এই ভিডিওটা তার নজরে পড়বে কি না। শান্তকে আমি একটা অনুরোধ করব। আমি যেটা খেলা দেখে বুঝেছি যে শান্তর আসলে মনস্তাত্ত্বিক একটা সমস্যা হয়ে গেছে। একে তো তিনি একজন ভালো ব্যাটসম্যান, নির্ভরযোগ্য ব্যাটসম্যান ছিলেন। দ্বিতীয়ত তিনি অধিনায়কত্বের একটা ভার নিয়েছেন, দায়িত্বভার নিয়েছেন, এটা তাকে একটা বিপদে ফেলেছে। আমি যেটা মনে করি, শান্ত হয়তো অন্য কোনো অবস্থা হলে এরকম হতেন না, কিন্তু শান্ত সাকিবকে একটু মানে বড় ভাইকে একটু খাতির যত্ন করতে গিয়ে তিনি তার নিজের খেলাটা তিনি ড্রপ করে ফেলছেন, এবং তিনি সেটা পারছেন না। আমার মনে হয় এই চিন্তা তাকে বাদ দিতে হবে। এন্ড অফ দ্য ডে তিনি যদি খেলতে না পারেন, সাকিব কেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীও তাকে রাখতে পারবেন না। প্রধানমন্ত্রী বাংলাদেশের এখন রাখতে পারবেন, তার তো ক্ষমতা অনেক, কিন্তু আলটিমেটলি রাখা যাবে না। সুতরাং শান্তকে মূল যে জায়গাটা হচ্ছে তার ব্যাটিংটাতে নজর দিতে হবে। ওই অধিনায়কত্বে কি হলো না হলো, সাকিব কি মনে করলো না করলো, এগুলো নিয়ে তাকে মাথা ঘামানো যাবে না, একেবারে যাবে না। আমি জানি সাকিবকে খাতির যত্ন করতে তার অনেক কষ্ট হচ্ছে, এবং এটা নিয়ে সে খুব ভাবে। কারণ আমার মনে হচ্ছে যে
শান্তর অধিনায়কত্বের যে কৌটাটা তৈরি হয়েছে সেটা সাকিবকে কেন্দ্র করে, অর্থাৎ সাকিব বলেছে যে শান্তকে দিয়ে দাও, এই শান্ত পেয়েছে এবং শান্ত মনে করে আহারে সাকিব ভাই আমাকে ক্যাপ্টেন্সিটা আমাকে অফার করেছে, সবাইকে বলেছে, তার মানে সাকিবকে আমার খুব খাতির করতে হবে। মোটেও না। কিন্তু বাংলাদেশের কালচার হচ্ছে যে একজন এমপি যিনি ক্রিকেট খেলছেন, মাঠে আছেন, তাকে আপনি একটা মানে বাড়তি রেসপেক্ট যদি আপনি না দেখান তাহলে সেটা আপনার ক্ষতি হতে পারে। হ্যাঁ, এটা হতে পারে, কিন্তু এন্ড অফ দ্য ডে শান্ত, আপনার ব্যাটিং যদি না থাকে তা আপনাকে কেউই রক্ষা করতে পারবে না। আপনার ব্যাটিং খুবই সুন্দর, আপনি যেই হুকগুলো করেন, যে পুল শটগুলো করেন, এটা দেখার মতো, দেখার মতো। আমি মানে চেয়ে থাকি এবং আমি সবসময় মনে করি যে এই ধরনের প্লেয়ার বাংলাদেশের দরকার। শান্তর প্রতি অনুরোধ হচ্ছে এটা যে শান্ত, আপনারা তো ব্যাটিং করেন, অন্তত এই জিনিসটা আপনাদের জানা আছে যে সিঙ্গেলস এবং ডাবলসও নেওয়া যায়। আপনার প্রথম দিকে আপনি একটু শেকি থাকেন, আপনার অনেক দিন ধরে আপনার রান পাচ্ছেন না, সুতরাং আপনার যেটা কাজ হবে যে আপনি 12 বলে 8 রান করেন, কোনো সমস্যা নয়, 20 বলে 10 রান করেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি পিচে আপনি থাকুন অনেক সময়। পিচে থাকার মাধ্যমে যে 2-4টা ওভার পার করার পরে যে আপনার মধ্যে যে একটা সাবলীল ভাব চলে আসবে, সেটা সবারই আসে। আমরা যারা ব্যাটিং করেছি আমরা এটা বুঝি যে কয়েকটা বল খেলার পরে আপনার মধ্যে একটা কনফিডেন্স গ্রো করে এবং সেটা আপনাকে অনেক দূর নিয়ে যায়। এবং এটা মনে রেখে খেলা উচিত যে আমাকে ক্রিজ ছাড়া যাবে না, পিচ ছাড়া যাবে না এবং কোনো ধরনের ফাউল শট খেলা যাবে না। আপনি সিঙ্গেলসের উপর থাকুন, বলটা পুশ করেন বিভিন্ন জায়গায়, এটা তো আপনারা পারেন নাকি? ব্যাটসম্যান হয়েছেন, এইটুকু তো আপনাদের কোয়ালিটি আছে। আপনি লেট কাট করেন, আপনি কেন পুল শটে শক্তির উপর খেলতে যাবেন প্রথমে? কারণ প্রথম দিকে আপনি যখন শক্তির উপরে খেলতে যাবেন, শক্তি দিয়ে সেটা মিস হিট হতেই পারে, যত যে কোনো খারাপ বলই হয়ে যেতে পারে, ভালো বল লাগবে না, এটা আমরা দেখেছি। তো সেই জন্য আপনাকে কিছু সময় থাকেন, আপনি আপনার সমস্ত বিষয়গুলো আপনার আয়ত্তে চলে আসুক। আপনাকে অনেকে হয়তো বলতে পারে যে আপনি 20 বল খেলে 10 বল রান করেছেন, ওটা কোনো বিষয় না। এন্ড অফ দ্য ডে যখন আপনি পরবর্তীতে পুল বা হুকগুলো খেলবেন, যখন 6-4 মারবেন, হ্যাঁ, বা স্ট্রেট ড্রাইভগুলো করবেন, তখন যখন রান বলের চেয়ে অনেক বেশি চলে আসবে, তখন আপনার সমান হয়ে যাবে। এটা নিয়ে আপনার ভাবনার কিচ্ছু নেই। আপনার প্রতি একটা ছোট্ট অনুরোধ এইটাই যে আপনি ক্রিজে টিকে থাকেন, সিঙ্গেলস এবং ডাবলসের উপরে আপনি আপনার রানের চাকা রাখেন, আর আপনার অপোনেন্ট যিনি আছেন তাকে আপনি গাইড করেন কিংবা তাকে বেশি ফেস করার সুযোগ দিন। ঠিক আছে? আপনার ব্যাটিং অনেক সুন্দর এবং আপনি যেদিন ব্যাটে ভালো রান করবেন, আমি নিশ্চিত ওই দিনের যে কোনো অপোনেন্টই হোক, হারতে হবে তাকে। তো বোলাররা ভালো বল করছেন, এটা আমাদের জন্য অত্যন্ত পজিটিভ দিক। ব্যাটসম্যানরা যদি এবার একটু তাদের এই ভগ্নদশা কাটিয়ে উঠতে পারেন, আমার মনে হয় যে যে সামনের যে ম্যাচগুলো আছে আমাদের খুব বড় বড় পার্টির সাথে, ওরা হারবেই। আর আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি এখানে, আমার বলা উচিত, বলতে পারি নাকি? এতটুকু তো হয়েছে, অন্তত খেলা দেখে বলতে পারি, খেলে না হয় বললাম না। যেটা বলতে পারি সেটা হচ্ছে যে আপনাদের রানের হিসাবটা এত বড় করবেন না, আপনারা 120-30-এর মধ্যেই থাকেন। ভাগ্য যদি ভালো হয় সেটা 50-এ যাবে, যে আপনাকে 50 এর কোটা, 150-এর কোটা আপনাকে পূরণ করতে হবে, সেজন্য আপনাকে খুব পিটিয়ে খেলতে হবে, এটার কোনো মানে নেই। আপনি 120-30 রানের একটা টার্গেট নিন এবং সেটাকে যদি পারেন আপনার শেষের দিকে 50-60-এ নিয়ে যান, ইনশাল্লাহ যে কোনো ব্যাটসম্যান ভালো ব্যাটিং হলেও তারা কিন্তু বিপদে পড়ে যাবে এবং বোলিং যেটা আছে সেটা চালিয়ে যান। আর হ্যাঁ, ক্রিকেট বা খেলাতে একটা অ্যাগ্রেশনের দরকার আছে। এই অ্যাগ্রেশনটা আমাদের মধ্যে খুব কম, যার কারণে দেখেন আপনি কত বড় বিষাক্ত বোলার আমাদের মুস্তাফিজ, কিন্তু সে যখন একটা উইকেট পায় তার মধ্যে কোনো হাসি নেই, কেমন যেন একটা অত্যন্ত মানে কি বলে যে অত্যন্ত দুঃখী একটা ভাব নিয়ে সে তার উইকেটটা উদযাপন করে। এটা আমার মনে হয় যে সুন্দর না। অন্তত একটুকু হাসি রাখার দরকার, বা সবার সাথে একটু হাত মেলানো উচিত, হাই ফাইভ করা উচিত। এতে হয় কি যে অন্তত
যে উইকেটটা পাওয়া হলো তার সাথে সবাই যে খুশি হলো সারা দেশবাসী, তার সাথে আপনি একটু মিলান। আপনাদের হাসিটা নাই কেন মুখের মধ্যে? একটা খুশির ইয়েতে হাসবেন, একটা দুঃখের জায়গাতে একটু কষ্ট পাবেন, একটু অঙ্গভঙ্গিতে সেটা বুঝাবেন। এটা কিছু ওটা অভিনয়ের মতো করতে হয়, এগুলো শিখতে হয়। ঠিক আছে? আপনি একজন পড়ে গেল তখন হেসে দিলেন, এটা এটা ভালো না। আপনার হাসির সময় হাসতে হবে, খুশির সময় খুশির ভাবটা রাখতে হবে। সেটা আমি দেখি না মুস্তাফিজের মধ্যে, সেটা আমি দেখি না আ সাকিব আল হাসানের ক্ষেত্রে। এবং আরেকটা যে নাম কি? হাসান মাহমুদ বলে একটা বোলার আছে, এরকম। আপনারা বোলিং করবেন, উইকেট পেলে আপনারা উদযাপন করবেন, তার একটা ভঙ্গিমা থাকবেই। এতটা আক্রমণাত্মক হওয়ার দরকার নেই, কিন্তু নির্বিষয় তো একটা উদযাপন করা যায়, যে ওই অপোনেন্টকে খুব বেশি আহ, আক্রমণ না করে। সেটা যেটা করেছে তানজিব হাসান, যেটা সেটা করেছে। এবং এই ধরনের একটা অ্যাগ্রেশন থাকার দরকার আছে। তবে ওই যে প্লেয়ারদের সাথে গিয়ে ঠেলাঠেলি করা, কথা বলা, এটা কিন্তু তানজিব হাসানের কাছ থেকে আমি যেটা দেখেছি সেটা উচিত। আপনি কথা বলেন, একটু চুখ রাঙান, চুখ বড় করেন, বলেন যে এটা খেলতে পারবা না, ওটা খেলতে হলে তোমাকে আরও শিখতে হবে, আমার কাছে এসো আমি শিখিয়ে দেব। এগুলো বলেন, কোনো সমস্যা নেই। ব্যাটসম্যানকে এগুলো বললে কিছু হবে না, এটা আপনি বলতেই পারেন। তো তানজিব হাসান যেভাবে তেড়ে গেলেন, তো কি হতে পারতো? আপনি কি তাকে মারবেন বা মারতে পারেন? এবং এটা কি ভদ্রুচিত হয়? নেপাল তো আমাদের খুব বন্ধু সুলভ একটা দেশ, এবং আমার মনে হয় যে ক্রিকেট জগতে তারা উন্নতি করছে, আমাদের অনেক কিছু করার আছে তাদের সাথে। আহ, আমার মনে হয় যে তানজিব হাসান সাকিব, তুমি সিলেটি পোলা, বালাগঞ্জের ছেলে। হ্যাঁ, সিলেটি মানুষের একটু এগ্রেশন আছে, মানে পুরুষদের একটু এগ্রেশন থাকে, কারণ সিলেটি ফ্যামিলিতে পুরুষরাই প্রধান থাকেন। এখানে নারী মাতব্বর কম থাকে, অর্থাৎ বৌরা মাতব্বরই কম করে। সুতরাং এখানে ছেলেদের মধ্যে একটা অ্যাগ্রেশন থাকেই, যেটা সাকিবের কাছ থেকে দেখেছেন। এবার অন্য জেলার মানুষরা আবার খারাপ মনে করবেন না, এটা অভ্যাসের বিষয়। কারণ যেহেতু এটা কালচার যখন কোথাও গড়ে ওঠে, তখন সেই কালচারটাই আসলে সবার মধ্যে আস্তে আস্তে এটা ডিসেমিনেট হয়। এটা সিলেটের ক্ষেত্রে আমি বললাম যে সিলেটের ফ্যামিলি স্ট্রাকচারে হচ্ছে যে পিতা ফ্যামিলির প্রধান, এবং তিনি সব কিছুতে শুনবেন, ঠিক আছে সবার, কিন্তু সিদ্ধান্তটা তিনি নেবেন। এবং তার উপরেও অনেক সময় সিদ্ধান্তের বাইরে গিয়ে কথা বলাটা যায় না, সেটা আমরা মানি এবং এটাতে আমরা চলি। যদিও এখন বাংলাদেশে বহুদা কালচার এখন অ্যাসিমিলেশন হচ্ছে, সেটা এখন কতদিন থাকবে আমি জানি না। কিন্তু এই অ্যাগ্রেশনটা আসার মূল কারণ হচ্ছে যে বাংলাদেশের এই সিলেট অঞ্চলে পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা। অর্থাৎ এটাকে আমি খারাপ বা ভালো আমি বলছি না, কিন্তু এই কারণে তার অ্যাগ্রেশনটা এসছে। এবং এটা অর্থাৎ সিলেটের ছেলেরা বউয়ের কথায় চলে না, এটা হচ্ছে সিলেটের একটা কালচার, এবং ফ্যামিলিটা ওইভাবেই তৈরি হয়। এটা অন্য বিতর্ক, আমি ওইদিকে যাচ্ছি না। এই এগ্রেশনের কারণটা আমি বলে নিচ্ছি। আর যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ফিল্ডিংটা খুব ভালো করতে হবে, ক্যাচ মিস করা যাবে না। আর শুরুর দিকে যারা একটু শেখে আছেন ব্যাটসম্যান, তাদের একটু সময় নিন। ওই ওয়ানডে ক্রিকেট যেভাবে খেলেন সেভাবেই খেলেন। গ্রাউন্ড শটে 4 মারেন, পারলে মারেন। আর র্যাম্প শটগুলো চেষ্টা করেন, পিছনের দিকটা খালি থাকে, ওইদিকে সেফ একটা সাইড যদি ওটা পারেন সেটা করেন। লেট কাটে নেন, গ্লান্স করেন লেগ সাইড দিয়ে। আর ছোট্ট ছোট্ট 1-2 রানের যে ব্যবস্থাটা আছে সেটা করে নেন। আর শেষের দিক দিয়ে গিয়ে, অর্থাৎ আপনারা যদি মনে করেন যে 15 ওভারে আপনারা হয়তো 100 করে ফেললেন, শেষ 5 ওভারটা ইম্প্রোভাইজ করেন। শেষের 5 ওভারটা একেবারে ইচ্ছে মতো পিটান। আপনার যতটা শক্তি আছে ততটাই ব্যয় করুন সেখানে, ভালো করবেন ইনশাল্লাহ। আমি, আমার যদি ভিডিওটা কেউ দেখে থাকেন, সরি, সেটা শান্তকে পৌঁছান। শান্তর ব্যাটিং দেখার জন্য আমি উদগ্রীব। আমি শান্তর একজন ভক্ত। আর লিটন দাসের ব্যাটিং আমার ভালো লাগে। কিন্তু লিটন দাসের এই আরেকটা জিনিস বলেনি, লিটন দাসও কিন্তু তার মুখে কোনো হাসি নেই, এবং সে কোনো কথা বলে না। একটা ছোট্ট কিছু হই হুল্লোড়ের মধ্যে থাকতে হয়, কথাবার্তার মধ্যে থাকতে হয়, হাসির মধ্যে থাকতে হয়। এই হাসাহাসি বা দুঃখবোধ, এগুলো সবগুলো মিলিয়ে একটা
এটা টিমে যদি থাকে সেটা সুন্দর। আপনি একটা ভালো, লিটন দাস কিন্তু খুব ভালো কিপার, এটা আমি বিশ্বাস করি না। সে যে আউটগুলো করে সেটা সে যদি উদযাপন করতো সেটা আরও সুন্দর হতো, কিন্তু সেটা সে করে না। যেই স্ট্যাম্পিংগুলো করেছে, আমি সত্যি কথা অভিভূত। লিটন দাসের ব্যাটিং নিয়ে আমার কোনো প্রশ্ন নেই, কিন্তু লিটন দাসকেও শান্তর মতোই হতে হবে। একটু শান্ত মাথায় প্রথম কয়েকটা ওভার তাদেরকে ফেস করতে হবে, অর্থাৎ বোলারের যে অ্যাগ্রেশন যেটা আছে সেটা কমিয়ে ফেলতে হবে। তাকে তার বলটা ব্লক করে, লেট কাট করে, ছোট্ট ছোট্ট রান নিয়ে তার ভিতরে যতটা শক্তি ছিল বা মানে হতাশ করে দিতে হবে। বোলারকে হতাশ করে দেওয়ার জন্য বড় শট খেলতে হয় না। বোলারকে হতাশ করতে হলে ছোট্ট ছোট্ট শটের মধ্যে, যে সে খুব অ্যাগ্রেশন নিয়ে বল করছে, আপনার নাক দিয়ে চলে যাচ্ছে, নাক নিয়ে যাচ্ছে, কান নিয়ে যাচ্ছে, কোনো চিন্তা করবেন না। আপনি ব্যাটটা ছুঁয়ে দিয়ে দেন উপর দিয়ে, ব্যাটটা কাট করেন ওই পয়েন্টের দিকে, অথবা কি বলা যায়, যেদিকে পারেন আর কি। আমি সব জায়গার নামটা আমার মনে আসছে না এই মুহূর্তে। হ্যাঁ, তো এই যে কাজগুলো যখন আপনারা করবেন, আমার মনে হয় যে টোটালি যখন একটা ব্যালেন্স অবস্থা ফিরে আসবে, আপনারা হারুন কোনো সমস্যা নেই, কিন্তু সেই হারটাও হবে অত্যন্ত আনন্দের, মর্যাদার। আল্লাহ হাফেজ। সামনের ম্যাচে এই নিরিখে আপনারা খেলবেন, এটা আমি আশা করি। আমার এই ফেসবুকে বা ইউটিউবের ইয়েতে দেব চৌধুরী আছেন, আমি আশা করব দেব চৌধুরী এদেরকে যে এই কথাগুলো একটু পৌঁছাবেন। সাইফুল রূপকও আছেন। আপনারা ভালো থাকবেন সবাই। যারা ক্রিকেট কাভার করছেন সেখানে ব্যাটসম্যানদের গালাগালি না করে সিস্টেমটা বদলের জন্য একটু গালাগালি করুন, কথাবার্তা বলুন, আমার মনে হয় সেটা ঠিক হবে। এই নিয়ে আমি পরে কথা বলবো। মানে ক্রিকেট নিয়ে আমার অনেক কিছু বলারও থাকে, করারও ইচ্ছে আছে, কিন্তু স্বাদ আর সাধ্য যদি না মিলে, হ্যাঁ, সেটা কি সম্ভব? তবে আপনাদের কাছে আমার কথা ছড়াতে চাই। ভালো থাকবেন। লিটন, তানজিব, না ওর নাম কি, তামিম, তানজিব, সৌম্য, আহারে, শান্ত, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, এই লোকটাকে আমি পছন্দ করি না, কিন্তু ইদানিং একটু ভালো খেলছে, ভালো লাগতেছে। তারপর মুস্তাফিজুর রহমান, অল ইন ওয়ান। তারপরে আর এই বোলারটার নাম আমি প্রায় ভুলে যাই, লম্বা করে আমাদের যেদিন যে 6 খেলো বোলারটা, তাসকিন আহমেদ। তাসকিনের একটু সমস্যা আছে, আমি এটা পরে বলবো না। এক ধাঁচা বল করে, খালি শর্ট পিচ বল করবো আর মনে করে ওইটা দিয়ে বিট করবো, সবসময় এটা হয় না। 6 খেলা এদের মনে নেই, কেমন লাগলো? ওই সময় তোমার বল করা উচিত ছিল ব্লক হলে, কারণ ব্যাটসম্যান সব তখন পিটাবে, পারলে ইয়র্কার দিবা, ওয়াইড ইয়র্কার দিবা, এগুলো করবা। এগুলো তোমরা বোলার যদি এগুলো এখন না পারো, এগুলো করতে না পারো, তো কখন হবে? তো যাই হোক, বেশি কথা বলছি না। সামনের ম্যাচে অবশ্যই জয় চাই, প্রত্যেকটা ম্যাচেই জয় না হলেও আমরা যেন জয়ের কাছাকাছি থাকি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।